দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মুক্তাদির রশিদ রোমিও। পেশায় আমি একজন সাংবাদিক। আজকে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ পর্যালোচনা করব। সেখানে দেখতে চাইব ভবিষ্যৎ বাংলাদেশে তরুণরা কেমন ভূমিকা পালন করতে পারবে এবং আসলে কি তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে কিনা? চলুন দেখা যাক আমরা কি সংবাদ আজকে পেয়েছি। প্রথম আলো তার সংবাদের ২য় গুরুত্ব দিয়ে ছাপিয়েছে আ রাজধানীর মোড়ে, মোড়ে অবরোধ অর্থাৎ কোটা বিরোধী বা কোটার সংস্কারের দাবিতে এই মুহূর্তে যারা আন্দোলন করছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলো থেকে যারা আন্দোলন করছেন, তাদের বিষয়ে বলা হচ্ছে। এবং আমি মনে করি যে এই আন্দোলনের যথেষ্ট যৌক্তিকতা আছে এবং এটা নিয়ে জনগণের ভেতরে আলোচনা চলছে, তারা করছে এবং ছাত্ররাও অনেকটা আশাবাদী দেখেই তারা হয়তো মাঠে নেমেছে। এবং যে ধরনের ইন্ডিকেশন দেখা যাচ্ছে, যে ধরনের মুভমেন্ট দেখা যাচ্ছে তাতে আশা করা যাচ্ছে যে এই কোটা সংস্কারের যে দাবি তারা সফল হতে যাচ্ছেন। এবং সেই ধরনের মতামতগুলো আপনি দেখতে পাবেন যে গতকাল অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আন্দোলন না করলেই ভালো হতো। অর্থাৎ উনি যখন হাইকোর্টে অর্থাৎ উচ্চ আদালতে এই বিষয়ে কথাগুলো বলবেন তখন হয়তো উনাকে প্রশ্ন আসতেই পারে যে আপনি কেন এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, কোর্ট কি আদালত ইন্ডিপেন্ডেন্ট আদালত, সে কি হেরে যাবে নাকি আন্দোলনের মুখে নতি স্বীকার করবে কিনা? নতি স্বীকার করার প্রশ্ন আসে না। যৌক্তিক যে আন্দোলন সেই জায়গা থেকে তারা এগিয়ে যাবে। কারণ আরেকটা বড় ইন্ডিকেশন আছে যে আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করুন। অর্থাৎ আ আ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের এই কথাটি বলেছেন। তিনি ওবায়দুল কাদেরের এই বক্তব্য সরকারের পক্ষ থেকে এবং দলের আওয়ামী লীগ বা সরকার দলের পক্ষ থেকে এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং এতে এক ধরনের ইন্ডিকেশন আমরা পাই যে আ দেখুন কি আছে, কিছু একটা আছে, হ্যাঁ? এবং এই সময় আমরা প্রধান বিরোধী দল বিএনপি তাদের পক্ষ থেকেও একটি চমৎকার মন্তব্য পেয়েছি। তারা বলছেন যে ছাত্র আন্দোলন, ছাত্র শিক্ষক আন্দোলনের যৌক্তিক, তবে ভিন্ন দিকও আছে। অর্থাৎ তিন এই আন্দোলনটাকে নিয়ে আ বিরোধী দলের পক্ষ থেকে যেমন সমর্থন আছে কিন্তু তারা কিছুটা হলেও skeptical তারা এটাকে একটা ফ্রি ব্ল্যাংক চেক দিতে চাচ্ছে না। কারণ আ বিষয়টা কতটা অর্গানিক তাদের কাছে এখনো বিষয়টা স্পষ্ট না। তবে এর পাশাপাশি যে সংবাদটি 'প্রথম আলো' তার শেষ পাতায় ছাপিয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ফাঁসে পিএসসির ৩ কর্মকর্তা সহ ১৭ জন আটক। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলছি যে আপনি হয়তো কোটা মুক্ত একটি চাকরি ব্যবস্থা নিশ্চিত করতে চাইছেন। ঠিক আছে? কিন্তু কোটার পরে বা ধরেন কোটা রিফর্ম হলো, কোটার পরেও আপনি যে চাকরি যে পাবেন সেটা সম্ভব কিনা? এটা কখনো সম্ভব এইরকম গ্যারান্টি আপনার নাই। কারণ আপনি এটা মেধার ভিত্তিতে হওয়ার সুযোগটা অন্যভাবে কমে গেছে। সেটা হচ্ছে কি দুর্নীতি। দুর্নীতি আপনাকে এমনভাবে গ্রাস করেছে অর্থাৎ যার টাকা আছে সে যদি মনে করেন যেহেতু অবৈধভাবে অনেকেই সম্পদ অর্জন করেছেন গত ১৫-২০ বছর বা ৩০ বছরে, সেই সম্পদের একটা অংশ যদি তার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অবৈধভাবে আ তার চাকরির জন্য উনি ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চিত থাকেন যে আপনার মেধা থাকবে কিন্তু কোটা পরিবর্তন হবে, কোটা সংস্কার হবে। কিন্তু আপনি চাকরি পাবেন কিনা এই নিশ্চয়তা নেই। মেধার ভিত্তিতে আপনি চাকরি পাবেন কিনা এই নিশ্চয়তা নেই। কারণ প্রশ্ন ফাঁসের সাথে একটা সিস্টেম জড়িত। প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্থনৈতিক যে এক ধরনের সুযোগ সুবিধা কর্মকর্তারা পেয়েছেন তার ভিত্তিতেই এই যে সরকারি কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার সাথে কে যে আছেন একজন সাবেক পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার। তাহলে আপনি দেখুন যে বিষয়টা কত ভয়াবহ। আপনি তো কেবলমাত্র ভাবছিলেন যে কোটা রিফর্ম হলে আমি নিশ্চিত। আমার কোনো আর সমস্যা হবে না। কিন্তু বিষয়টা তো আর সহজ না। মানে আপনি যে জিতছেন, আপনি যে এই আন্দোলন করে জিতছেন বা জিতে যাচ্ছেন এই সম্ভাবনাটা আমার কাছে মনে হয় খুবই কম। আমরা কেন এই বিষয়টা নিয়ে এত গুরুত্ব সহকারে বলছি? কারণ দেখুন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি খুব চমৎকার করে বলেছেন। প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি সেখানে দিয়েছেন। সেখানে তিনি বলছেন তা 'প্রথম আলোর' ৭ নম্বর পাতায় এই সংবাদটি বেশ গুরুত্ব সহকারে চেপেছে। যদিও এটা উচিত ছিল তাদের ১ম পাতায় এনে মানুষকে জানানো যে বিচার বিভাগ কি মনে করছে। বিচার বিভাগের দেখুন প্রধান বিচারপতির বক্তব্য, "উন্নয়নের সুফলগুলো দুর্নীতির চোলাবালিতে তলিয়ে যাচ্ছে।" অর্থাৎ উন্নয়নের যে কথা বলা হচ্ছে, আমরা কখনোই বলছিলাম না, আমি বলছিলাম যে গত ১৫-২০ বছরে যে উন্নয়ন আমি আসলে উন্নয়নকে আমি বলছিলাম যে এটা
যে ধরনের ভাবে যেটা ইজ নট সাস্টেইনেবল। একটা সুবিধাবাদী শ্রেণীর যে উন্নয়নকে আপনি ব্যাখ্যা করবেন, সে উন্নয়নগুলোর তথ্যগুলো আ আমাকে আসলে সত্য থাকা লাগবে। গত ১০-১৫ বছর ধরে যে ডেটা সেট দিয়ে আমাদেরকে উন্নয়নের বার্তা পৌঁছানো হচ্ছিল, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। কারণ আপনি দেখুন যে ভোট কিরকম হয়েছে, তারপরে যখন একটি সরকার বলে যে ভোট সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে এবং নিরাপদে হয়েছে, মানুষজন ভোট দিতে পেরেছে। তো এই ধরনের সরকার যখন কথা বলেন, তখন আমি সরকারের প্রতি আ আমার যে আস্থা, সেটা নিশ্চয়ই খুব পরিষ্কার পরিশীলিত হওয়ার কথা না। এবং সেই একই কারণে এখন দেখেন তথ্য কিন্তু ঠিকই বের হচ্ছে যে এনবিআর যে ডেটা দিচ্ছে, সেই ডেটার সাথে অন্য সংস্থাগুলোর ডেটা মিলছে না। অর্থাৎ এই ডেটা সেটগুলো আ অবশ্যই কোথাও না কোথাও ম্যানিপুলেশন হয়েছে। সেই কথাগুলোই যদি আপনি দেখেন যে উন্নয়নের সুফল দুর্নীতি চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। সেখানে প্রধান বিচারপতি কি বলেছেন? আমাদের এই জিনিসটা খুব ভেবে দেখা দরকার। প্রধান বিচারপতি বলেন, "কেবল আইন দিয়ে সব সমস্যার সমাধান নয়, দুর্নীতিরও নয়। আ দুর্নীতিরও হয় না। এজন্য দরকার সচেতনতা ও সামাজিক আন্দোলন।" তার মানে কি? আপনি যে আন্দোলনটা করছেন, সেই আন্দোলনটা ছিল শুধুমাত্র আপনার চাকরি নিশ্চিতের। হয়তো আপনি আশা করছেন, কিন্তু এটা হবে না। কারণ হচ্ছে যখন আপনি দুর্নীতির কারণে যে টাকা দিয়ে আ পুলিশে বা টাকা দিয়ে অন্য সংস্থায় চাকরি নিচ্ছে, তা তো তার জায়গাটা তো সে পরিষ্কার করছে। সে তো আপনাকে এসে কানে, কানে বলছে না যে আ এই যে দেখুন ভাই আমি ৳৩০,০০,০০০ বা আমি ৳২০,০০,০০০ দিয়ে এই চাকরিটা পেয়েছি। সে তো বলবে না। কিন্তু সেই দুর্নীতির যে সিস্টেমটা, যে সাইকেলটা সেটা কিন্তু ঠিকই আছে। অর্থাৎ আপনি দুর্নীতি নিয়ে কথা বলছেন না। আপনি শুধু কথা বলছেন ওইটুকু যেটুকু কথা বললে আপনার সুবিধা হয়। আপনি কথা বলছেন না সার্বজনীন কোনো বিষয় নিয়ে। আপনি কথা বলছেন শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে, যে বিষয়টাতে আপনার সেফ সাইড এ আছে। আচ্ছা দেখুন এখানে কি বলছেন বিচারপতি? আরেকটা লাইনে আসি। তরুণদের প্রশ্ন করতে হবে। তাদের পিতামাতার অর্জিত অর্থটা ন্যায়সঙ্গত পথে এসেছে তো? অর্থাৎ তিনি কিন্তু আমাদেরকে বলছেন, আমি আমার বাবা-মাকে জিজ্ঞেস করেছিলাম, "আচ্ছা মা তোমার ইনকাম কি সৎ পথে আসছে কিনা?" আমার মা আমাকে হিসাব দেখালেন এবং আমি কনভিন্সড। আর আমি বাবাকে জিজ্ঞেস করতাম যে, "বাবা আ তুমি যে ইনকাম করছো সেই ইনকামটা সৎভাবে।" আমি দেখেছি যে উনি যথেষ্ট সততার সাথে এবং সে কারণে আমার বাবা যখন মারা গিয়েছেন তখন অনেক অঢেল সম্পত্তি উনি রেখে যেতে পারেননি। এবং এখানে দেখেন আরেকটা কথা এখানে বলেছে, স্ত্রীদের কৌতূহল থাকতে হবে, স্বামীর বিত্ত বৈভবের অবৈধ অর্থের অংশ নেই তো? আ বন্ধু পরিজনদের সচেতন হতে হবে। নিকটজনের উপার্জন সঠিক নিয়মে হচ্ছে তো? এটাই সামাজিক সচেতনতার ১ম ধাপ। ওবায়দুল হাসান বলেন যে, দুর্নীতিবাজ বাবাকে, দুর্নীতিবাজ স্বামী বা স্ত্রীকে, দুর্নীতিবাজ সহকর্মীকে এক ঘরে করা না গেলে, বর্জন না করা হলে কখনোই দুর্নীতির গভীর ক্ষত সেরে উঠবে না, এ রোগের প্রশমন হবে না। তার মানে দেখেন আপনি কিন্তু কথা বলছিলেন শুধুমাত্র কোটা। কোটা আন্দোলনের ভেতরে আপনি কোটা হবে কি হবে না এই বাইনারিতে আপনি গিয়েছিলেন। কিন্তু এটার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্নীতি। আপনি যদি দেখেন যে দুর্নীতির অবস্থা কতটা ভয়, এই দুর্নীতির সাথে আসলে কি জড়িত? দুর্নীতির সাথে জড়িত হচ্ছে আপনি ন্যায় বিচার পাবেন কি পাবেন না। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা জাস্টিসের, অর্থাৎ ন্যায় বিচার আপনি পাচ্ছেন কিনা, আপনি বৈষম্যের শিকার হচ্ছেন কিনা। এখন দেখুন আমি যদি বলি, এই যে এখানে একটা আ ১ম আলোর ৬ নম্বর পাতায় একটা খবর এসেছে। সরকারের অনিচ্ছার কারণে অভিযোগপত্র দাখিল হয়নি। কি বিষয়ে বলা হচ্ছে? ত্বকী হত্যার ১৩৬ মাস। অর্থাৎ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং তার যে ভয়াবহতা এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে পরিবারটি। জাস্টিস পায়নি। ন্যায় বিচার নাই। বাংলাদেশের মানুষ সেদিন ফুঁসে ওঠেনি। কারণ সে মনে করেছে এটা তো আমার সন্তান না। কিন্তু দেখুন আপনি যদি আপনার সন্তানের কথা যদি চিন্তা করে দেখেন, এই সন্তানটা যদি আপনার হতো, আপনার জন্য যদি আমি চুপ করে থাকতাম, কি ভয়াবহ হতো চিন্তা করে দেখেন আপনার মনের ভিতরে এই রাষ্ট্র, এই ব্যবস্থা নিয়ে আপনার মনের ভিতরে কি প্রক্রিয়াটা হতো। দেখুন আরেকটি জাস্টিসের অবস্থাটা কোথায় আপনি দেখুন। যে ২ সন্তান নিয়ে ইউপি চেয়ারম্যান সুমনের স্ত্রীর আহাজারি। তিনি বলছেন, "সন্তানদের কি উত্তর দিব?" আওয়ামী লীগের নেতাকর্মী। ইউ একজন ইউনিয়ন পরিষদ সুমন হাওলাদার উনি নিহত হয়েছেন সম্প্রতি। ন্যায় বিচারটা পাওয়া কি আপনি বুঝতে পারেন যে ন্যায় বিচারের সাথে এই পুরা সার্কেলটা জড়িত? এই যে আপনি ন্যায় বিচারটা পাচ্ছেন না, কারণ হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যখন একদম রন্ধ্রে, রন্ধ্রে হয়ে যায়,
সে যখন সবখানে ইনফ্লুয়েন্স করতে পারে, তখন এবং যখন এটা হয় এর পেছনে কি সুশাসন তো নাই। যেহেতু সুশাসনের সংকট রয়েছে, আপনি এই দুর্নীতিগ্রস্ত সমাজে ন্যায় বিচার পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। দেখুন আমি আজকে আর এটা নিয়ে কথা বাড়াবো না। প্রশ্নটি যে আপনি যেহেতু কেবলমাত্র আপনার চাকরির জন্য আপনি ভেবেছেন, চাকরি নিয়ে আপনার উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু চাকরি একটা জিনিস মনে রাখবেন যে আপনি হয়তো চাকরি পাবেন। সুন্দর একটি চাকরি হবে, আপনার সংসার হবে, আপনি গাড়ি পাবেন, একটা বাড়ি পাবেন, ঋণ দেওয়া হবে, সেটা দিয়ে আপনি একটা বাড়ি করবেন। কিন্তু যে সংকটটা রয়ে যাবে সেটা হচ্ছে এই সমাজ ব্যবস্থায় আপনি আপনি উ উ উইন করতে পারবেন না। আপনি জিততে পারবেন না। সংকটটা এখানে আপনি জিততে পারবেন না। কারণ আপনি যে সমাজ ব্যবস্থাকে চাচ্ছেন, এই সমাজ ব্যবস্থায় অ্যাকাউন্টেবিলিটি নেই। এই সমাজ ব্যবস্থায় জবাবদিহিতা নেই। এই সমাজ ব্যবস্থায় ন্যায় বিচার নিষ্ঠার কোনো ভূমিকা নাই। এই আইডিয়া গুলোই সমাজকে গড়ে তোলে। আপনি যত যাই করেন, আপনি যতই উন্নতির শিখরে ওঠেন না কেন, যদি জবাবদিহিতা না থাকে, যদি ন্যায় বিচার না থাকে, সেই সমাজ ভেঙে পড়ে। প্রথম আলো শেষ পাতায় একটা সংবাদ এসেছে যেই বিষয়টা আমাকে বেশ উদ্বিগ্ন করেছে যে ১৫ থেকে ২৫ বছরের ৫ জনের ছিন্নভিন্ন মরদেহ কয়েকদিন আগে রেল লাইনে পাওয়া গেছে। এটা নরসিংদীর রায়পুরার ঘটনা। আমরা আ সংবাদ বলছে যে নিহত ব্যক্তিদের কারো পরিচয় শনাক্ত করা যায়নি। ৩ টি বিষয় সামনে রেখে এগোচ্ছে এবং সেখানে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে এবং এটা বলে রাখা প্রয়োজন যে এরা কারা, কিভাবে আছে সেই একই রাস্তায় কিছু দূর পরে মানে সেই একই রেল ট্র্যাকে কিছু দূর পরে আরেকজন ব্যক্তি আ অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সুইসাইড করেছেন। এরকম একটা বর্ণনা দেওয়া হচ্ছে যে এই যে দেখুন এই বিষয়গুলোকে আমাদেরকে চিন্তা করার প্রয়োজন আছে যে বৈষম্য বিলোপ করা মানে কেবলমাত্র আপনার চাকরি না। চাকরি দিয়ে আপনি কি করবেন যদি আপনার এই সমাজটা ভেঙে পড়ে? আপনার শান্তি, আপনার সুখ তো আপনি থাকতে পারবেন না। আপনার সন্তানকে কেবলমাত্র তখন বিদেশে পাঠাতে হবে। অর্থাৎ তখন আপনি ঠিকই ঘুরে সেই দুর্নীতির আ যে সাইকেল তার ভেতরে যাবেন এবং আমি আশা করি যদি আপনারা কথা না বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থার দিকে না ধাবিত হন, আপনার এই চাকরি হয়তো আপনি পাবেন, আপনার হয়তো উন্নত একটা জীবন আসবে, কিন্তু সেই সমাজে আপনার সন্তান নিশ্চয়তা পাবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশ গড়ে তুলতে, ন্যায়পরায়ণ একটি দেশ গড়ে তুলতে আপনার ভূমিকা পালন করুন। ধন্যবাদ সবাইকে।